দ্য ডিবেটে স্বাগতম। দক্ষিণ এশিয়ার বাণিজ্যের মানচিত্রটা বেশ দ্রুত বদলে যাচ্ছে। সম্প্রতি ভারত, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে এমন দুটো বড় বাণিজ্য চুক্তি করেছে যা পুরো অঞ্চলের হিসাবনিকাশ বলা যায় পাল্টে দিয়েছে। যেমন ধরুন, আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক প্রায় 50% থেকে কমে এখন মাত্র 18% দাঁড়িয়েছে। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হলো, ভারতের এই চুক্তিগুলো কি বাংলাদেশের অর্থনীতির একেবারে হৃৎপিণ্ড অর্থাৎ তৈরি পোশাক শিল্পের জন্য একটা বড় সংকট তৈরি করবে? আমার অবস্থানটা বেশ পরিষ্কার। এই চুক্তিগুলো বাংলাদেশের রপ্তানি খাতের ওপর সরাসরি এমন এক প্রতিযোগিতার চাপ তৈরি করেছে যেখান থেকে আমাদের বাজার হারানোর একটা মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। আর আমি মনে করি ভারতের এই সুবিধাটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কিন্তু আমাদের আসল সংকটটা বাইরের নয়, দেখুন এটা আসলে ভেতরের। এই চুক্তিগুলো আমাদের বহুদিনের পুরনো যে কাঠামোগত দুর্বলতাগুলো আছে সেগুলোকে যেন একটা আয়নার মতো সামনে এনে দাঁড় করিয়েছে। দেখুন, আমি বিষয়টাকে একটা ডাবল ধামাকা বা দ্বিমুখী বিপদ হিসেবে দেখছি। একদিকে আমেরিকার সাথে চুক্তি, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে ভারতের আলোচনা প্রায় চূড়ান্ত। এর মানেটা কি দাঁড়াচ্ছে? ভারত তার সবচেয়ে বড় দুটো বাজারে প্রায় শুল্কমুক্ত সুবিধা পেয়ে যাচ্ছে। আমেরিকার বাজারেই দেখুন না, ওদের জন্য নতুন শুল্ক 18%, আর আমাদের ওপর এখনও কার্যকর শুল্ক প্রায় 20%। তৈরি পোশাকের মতো ব্যবসায় যেখানে লাভ থাকে খুব সামান্য, সেখানে এই 2% পার্থক্যই কিন্তু একটা বিশাল ব্যাপার। যে কোনো ক্রেতা এইটুকু সুবিধার জন্যই সরবরাহকারী বদলে ফেলতে পারে। আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, কিন্তু একটু ভিন্নভাবে যদি দেখি, এই 2% পার্থক্য কি আসলে মূল সংকট, নাকি এটা একটা উপসর্গের মতো যে আমাদের ভেতরের আসল রোগটাকে শুধু দেখিয়ে দিচ্ছে? উপসর্গ বলছেন কেন? এটা তো সরাসরি আঘাত। এতদিন ইউরোপীয় ইউনিয়নে আমরা একটা বড় সুবিধা পেয়ে এসেছি। ওদের এভরিথিং বাট আর্মস বা ইবিএ নীতির আওতায় আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতাম। এটাই ছিল আমাদের প্রধান শক্তি। কিন্তু 2026 সালের নভেম্বরে যখন আমরা স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বেরিয়ে যাব, তখন তো এই সুবিধা আর থাকবে না। ঠিক সেই সময়েই ভারত নতুন এফটিএ করে ইউরোপের বাজারে শুল্কমুক্তের সুবিধা পেয়ে যাবে। ভাবুন একবার, আমাদের সবচেয়ে বড় শক্তিটা ঠিক তখনই হাতছাড়া হচ্ছে যখন আমাদের প্রধান প্রতিযোগী সেই একই সুবিধাটা পেয়ে যাচ্ছে। এর ফলে আমাদের রপ্তানিকারকরা আমেরিকা এবং ইউরোপ দুই বাজারেই একসাথে একটা এনর্মাস মূল্যচাপের মুখে পড়বে। আমি আপনার উদ্বেগের জায়গাটা একদমই উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি বলতে চাই, এই সংকটটা তো আকাশ থেকে পড়েনি। আমাদের মূল সমস্যাগুলো তো বহুদিনের পুরনো। যেমন ধরুন, আমাদের কারখানাগুলোতে গ্যাস বিদ্যুতের যে তীব্র সংকট, যার কারণে উৎপাদন খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিংবা আমাদের পুরো রপ্তানি খাতটা শুধুমাত্র একটা পণ্যের উপর দাঁড়িয়ে আছে, তৈরি পোশাক, যা মোট রপ্তানির প্রায় 85%। আর সবচেয়ে বড় দুর্বলতা হল, এই পোশাক বানানোর জন্য যে কাঁচামাল তুলা আর সুতা, তার জন্য আমরা আমাদের প্রধান প্রতিযোগী ভারতের ওপরই নির্ভরশীল। এটা তো নতুন কিছু নয়। সস্তা ভারতীয় সুতার সাথে পাল্লা দিতে না পেরে আমাদের নিজেদেরই তো 50টার বেশি স্পিনিং মিল এর মধ্যেই বন্ধ হয়ে গেছে। এটা কি প্রমাণ করে না যে সমস্যাটা আমাদের কাঠামোর ভেতরেই? কিন্তু এই কাঠামোগত সমস্যা তো রাতারাতি তৈরি হয়নি, আর এর সমাধানও রাতারাতি হবে না। কিন্তু ভারতের চুক্তিগুলো তো রাতারাতি বাজারের সব হিসাব বদলে দিয়েছে। আপনি যে বলছেন 2% শুল্কের পার্থক্য তেমন বড় কিছু নয়, আমি এর সাথে একেবারেই একমত নই। ধরুন, আমেরিকার একজন বড় ক্রেতা $10 মিলিয়ন পোশাক কিনবে। 2% শুল্কের পার্থক্য হল প্রায় $2 লাখ ব্যবধান। আচ্ছা, এত বড় অঙ্কের ছাড় কে না চাইবে? এর ফলে ভারতীয় রপ্তানিকারকদের এখন আর আগের মতো 20-30% ছাড় দিয়ে পণ্য বিক্রি করতে হবে না। তারা এখন ভালো লাভ রেখেও আমাদের চেয়ে কম দামে পোশাক সরবরাহ করতে পারবে। এটা কি আমাদের টেক্সটাইল, পোশাক আর চামড়ার মতো খাতগুলোর জন্য একটা বড় ধাক্কা নয়? ধাক্কা তো বটেই, কিন্তু পুরো ছবিটা দেখতে হবে। আপনি কি জানেন যে বাংলাদেশ নিজেই আমেরিকার সাথে তার 20% শুল্ক কমিয়ে 15%-এ আনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে? যদি সেই আলোচনা সফল হয়, তখন কিন্তু আমরাই ভারতের চেয়ে সুবিধাজনক অবস্থানে চলে যাব।
আর তাছাড়া আমাদের রপ্তানিকারকরা তো আগে থেকেই কিছু নির্দিষ্ট পণ্যে নানা ধরনের শুল্ক, যেমন 15% কাস্টমস ডিউটি এবং অন্যান্য সম্পূরক শুল্ক মিলিয়ে প্রায় 35% পর্যন্ত বোঝা বহন করছিল। সুতরাং শুল্কের চাপ আমাদের জন্য নতুন কিছু নয়। আমার প্রশ্নটা অন্য জায়গায়। যখন আমাদের কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ নেই, তখন আমরা কম শুল্কের সুবিধাটা নেব কিভাবে? উৎপাদন খরচ যদি বেড়ে যায়, তাহলে কম শুল্ক দিয়েও তো আমরা প্রতিযোগিতায় টিকতে পারব না। আসল লড়াইটা তো এখন কারখানার ভেতরে হচ্ছে। কারখানার ভেতরে লড়াইটা আমি মানছি, কিন্তু ইউরোপের বাজারের কি হবে? সেখানে তো এতদিন আমরা প্রায় একচেটিয়া সুবিধা পেয়েছি ইবিএর কারণে। ভারত, ইউ, এফটিএ তো সেই সুবিধাটা সরাসরি কেড়ে নিচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পর আমাদের জিএসপি প্লাসের জন্য লড়তে হবে। এই জিএসপি প্লাস হলো এমন একটা সুবিধা যেখানে নির্দিষ্ট কিছু শর্ত, যেমন শ্রম অধিকার বা পরিবেশগত মান পূরণ করলে ইউরোপের বাজারে কিছুটা শুল্ক ছাড় পাওয়া যায়। কিন্তু এটা ইবিএর মধ্যেও সম্পূর্ণ শুল্কমুক্ত নয়। তখন আমাদের প্রায় 12% শুল্ক দিতে হতে পারে, যেখানে ভারত শুল্কমুক্ত সুবিধা পাবে। তখন তো ভারতীয় পণ্য নিশ্চিতভাবেই আমাদের চেয়ে সস্তা হয়ে যাবে। এটা কি সরাসরি ভারতের চুক্তির ফল নয়? দেখুন, এলডিসি থেকে আমাদের উত্তরণ তো কোনো গোপন বিষয় ছিল না। এটা একটা পরিকল্পিত ঘটনা, যা 1 দশক আগে থেকেই আমরা জানি। ভারতের এফটিএ চুক্তিটা শুধু একটা অনিবার্য পরিবর্তনকে আরও দ্রুত সামনে নিয়ে এসেছে। এই যা আমাদের তো বহু বছর ধরেই বলা হচ্ছিল যে নিজেদের মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার জন্য প্রস্তুতি নিতে হবে, জিএসপি প্লাসের শর্ত পূরণের জন্য কাজ করতে হবে। আপনি কি জানেন, ভারত 2021 থেকে 2026 সালের মধ্যে 9টা বড় বাণিজ্য চুক্তি করেছে বা করার পথে আছে। আর সেখানে আমাদের কার্যকর চুক্তি কয়টা? মাত্র 1টা। তাহলে এটা কি ভারতের সাফল্য নাকি আমাদের নীতিগত ব্যর্থতা? আমরা তো নিজেদের বাড়ির কাজটাই সময় মতো করিনি। নীতিগত ব্যর্থতার কথা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই নতুন পরিস্থিতি ভারতের কাঠামোগত শক্তিকে এমনভাবে বাড়িয়ে দিয়েছে যে আমাদের দুর্বলতাগুলো এখন আরও প্রকট হয়ে উঠেছে। ভারতের টেক্সটাইল শিল্পটা একটা সয়েল টু শেলফ মডেলে চলে, মানে তুলা উৎপাদন থেকে শুরু করে সুতা, কাপড় এবং সবশেষে পোশাক তৈরি। এই পুরো প্রক্রিয়ার প্রায় 90% কাঁচামাল তাদের দেশেই উৎপাদিত হয়। এটা তাদের সাপ্লাই চেইনকে স্থিতিশীল রাখে। আর আমাদের অর্থনীতিটা হলো গার্মেন্ট কেন্দ্রিক। আমরা পোশাক বানাই, কিন্তু তার জন্য প্রয়োজনীয় 78% সুতা আমদানি করি আমাদের প্রধান প্রতিযোগী ভারত থেকে। এটা শুধু একটা বাণিজ্যিক দুর্বলতা নয়, এটা একটা কৌশলগত ফাঁদ। নতুন চুক্তির পর ভারত চাইলেই তো এই সাপ্লাই চেইনকে নিয়ন্ত্রণ করে আমাদের উৎপাদন খরচকে প্রভাবিত করতে পারে। আমি আপনার এই পয়েন্টটাকে অন্যভাবে দেখি। এই যে দুর্বলতা, এটাই তো একটা নতুন সুযোগ তৈরি করতে পারে। যেমন ধরুন, আমেরিকার সাথে আমাদের যে নতুন চুক্তির কথা চলছে, সেখানে একটা প্রস্তাব আছে যে আমরা যদি মার্কিন তুলা ব্যবহার করি তাহলে শুল্কমুক্ত সুবিধা পেতে পারি। এটা তো আমাদের ভারতের উপর নির্ভরতা কমানোর একটা পথ খুলে দিচ্ছে। এটা আমাদের বাধ্য করবে নতুন সাপ্লাই চেইন তৈরি করতে। আসল সমাধান হল এমএমএফ, অর্থাৎ ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তুর মতো খাতে, এবং অন্যান্য পশ্চাৎমুখী শিল্পে বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকর্ষণ করা। এই সংকটটা হয়তো সেই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ধাক্কা হিসেবে কাজ করবে। কিন্তু এই যে আমেরিকার সাথে নতুন চুক্তির কথা বলছেন, এই চুক্তিটা নিয়েই তো অনেক বড় প্রশ্ন আছে। আমরা তো একটা দুর্বল অবস্থান থেকে দরকষাকষি করছি। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ একটা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনের মাত্র 3 দিন আগে। চুক্তির শর্তগুলো কি তাও কেউ জানে না, কারণ একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএর কারণে সবকিছু গোপন রাখা হয়েছে। দেশের বড় বড় ব্যবসায়ী নেতারা অন্ধকারে। তারা জানেই না যে দেশের স্বার্থ কতটা রক্ষা করা হচ্ছে। এমন একটা অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কি দেশের জন্য ভালো কোনো সিদ্ধান্ত আসতে পারে? সময় এবং গোপনীয়তা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটা আমি স্বীকার করছি। এটা অবশ্যই আদর্শ পরিস্থিতি নয়। কিন্তু ভাবুন তো, অন্তর্বর্তীকালীন সরকার কেন এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে? কারণ অর্থনৈতিক সংকটটা জরুরি, রপ্তানিতে ধস নামা শুরু হয়ে গিয়েছিল। একটা নতুন নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করার অর্থ হতে পারত আরও কয়েক মাসের বিপর্যয়। অনেক সময় একটা বড় বিপর্যয় এড়ানোর জন্য কঠিন এবং বিতর্কিত সিদ্ধান্ত নিতে হয়।
শোনা যাচ্ছে এই চুক্তির বিনিময়ে আমাদের বোয়িং বিমান কেনা বা মেধাস্বত্ব আইন শক্তিশালী করার মতো শর্ত মানতে হতে পারে। এগুলো হয়তো একটা বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ, যার উদ্দেশ্য হল যে কোনো মূল্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারটাকে ধরে রাখা। তাহলে সবশেষে আমি এটাই বলবো যে আমেরিকা এবং ইউরোপের সাথে ভারতের বাণিজ্য চুক্তিগুলো বাংলাদেশের জন্য একটা নজিরবিহীন সংকট তৈরি করেছে। এটা কোনো পরোক্ষ বা ভবিষ্যতের হুমকি নয়, এটা একটা বর্তমান এবং সরাসরি চাপ। এর ফলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি খাতগুলোতে মারাত্মক মূল্যচাপ এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত ঝুঁকি তৈরি হয়েছে। আমরা যদি দ্রুত এবং কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারি, তাহলে বিশ্বমানের পোশাক তৈরির কেন্দ্র হিসেবে বাংলাদেশের যে অবস্থান তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আর আমার সারসংক্ষেপ হল, চ্যালেঞ্জগুলো অবশ্যই বাস্তব, কিন্তু সংকটটা বাইরের চেয়ে বেশি ভেতরের। ভারতের চুক্তিগুলো একটা অনুঘটক হিসেবে কাজ করেছে, যা আমাদের বহুদিনের পুরনো দুর্বলতাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যেমন একটা খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা, কাঁচামালের জন্য আমদানি নির্ভরতা এবং দূরদর্শী বাণিজ্য নীতির অভাব। এই ধাক্কাটা হয়তো আমাদের জন্য ভালোই হয়েছে। এটা বাংলাদেশকে প্রয়োজনীয় সংস্কার করতে বাধ্য করবে, যেমন জ্বালানি খরচ কমানো, অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং বসে না থেকে নতুন বাণিজ্য জোট খোঁজার দিকে ঠেলে দিচ্ছে। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের মানচিত্রটা শুল্ক, সাপ্লাই চেইন এবং অভ্যন্তরীণ নীতির এক জটিল সম্পর্কের মধ্যে দিয়ে নতুন করে আঁকা হচ্ছে। ভারতের পদক্ষেপগুলো যেমন একটা দিক নির্ধারণ করছে, তেমনি বাংলাদেশের প্রতিক্রিয়াও ঠিক করে দেবে ভবিষ্যতে আমাদের অবস্থান কোথায় থাকবে। এই কাঠামোগত পরিবর্তনগুলোর সম্পূর্ণ প্রভাব বুঝতে হলে আমাদের আরও কিছুদিন পরিস্থিতির দিকে নজর রাখতে হবে।